তারাপদদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার পর জহরকে বললেন কিকিরা, এরা অ্যামেচার, আমারই মতন, যেমন গুরু তেমনই চেলা, তবে কাজের বেলায় অপদার্থ নয় একেবারে, বলে হাসলেন। জহরকে আগে কোনোদিনও দেখেনি তারাপদরা, দেখার কথাও নয়। দুজনেই দেখছিল জহরকে, একেবারে সমবয়সী না হলেও প্রায় কাছাকাছি বয়স। চোখ মুখের চেহারাতেই বোঝা যায় ভদ্র সাদাসিধে মানুষ, ঘোর প্যাঁচে থাকার লোক নয়, বরং খানিকটা বেশি সরল। পতাকি আজও দোকানে আসেনি, তবে অনেকটাই ভালো। পাশের দোকানের একটি আধবুড়ো লোককে মাঝে মাঝে ডেকে নিয়ে জহর তার দোকান সামলে যাচ্ছে। আগামীকাল হয়তো পতাকি আসতে পারে। কিকিরাদের দোকানে বসিয়ে জহর বলল, কাকা আপনারা একটু বসুন, আমি আসছি, 5-7 মিনিট। সন্ধে হয়ে গিয়েছে, এখন 7:15। দোকান বন্ধ হবে আরও ঘণ্টাখানিক পরে, 8টায়। বাইরের বড় রাস্তায় গাড়ি ঘোড়ার ভিড় এখনও কম নয়, তবে কমে আসছে ক্রমশ। একটা বাসের হর্ন কানের পর্দা কাঁপিয়ে চলে গেল এই মুহূর্তে। তারাপদরা দোকানের ভেতরটা দেখতে দেখতে বলল, এ একেবারে ভেরি ওল্ড দোকান স্যার, চেয়ার টেবিলগুলো পর্যন্ত সে আমলের, কাঠের বাজারে দাম আছে। কিকিরা নিস্পৃহ গলায় বললেন, ওল্ড ইজ গোল্ড। তারাপদ মজা করে বলল, পিওর না খাদ মেশানো? চন্দন দোকানের দেওয়ালে টাঙানো কয়েকটা ফটো দেখছিল। প্রেমে বাঁধানো বড় আর মাঝারি ছবি, দেশবন্ধু চিত্তরঞ্জন, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী, একটি বৃদ্ধ সন্ন্যাসী, মড়ক বা দুর্ভিক্ষের অসাধারণ এক ফটোগ্রাফ। আরও আছে পুরনো হাওড়া ব্রিজ, ময়দানে দাঁড়ানো একটা ফিটন, মায় একটা ভাঙা কলসি, আর কাক, কলকাতার গঙ্গার ঘাট, বাবুঘাট বোধ হয়। চন্দনের কৌতূহল হচ্ছিল, কিছু ফটোগ্রাফ এত পুরনো যে ওসব দৃশ্য যখন তোলা হয়েছে জহর তখন জন্মায়নি বা শিশু। কিকিরা চন্দনকে দেখছিলেন, অনুমান করতে পারলেন সে কি ভাবছে। বললেন, ভেরি সিম্পল ব্যাপার চাঁদবাবু, জহরের বাবার হাতে তোলা ফটো অনেক, 2-1টা আবার বাবার গুরুর, মানে যিনি হাত ধরে জহরের বাবাকে বিদ্যেটা রপ্ত করাতেন। বাকি যা দেখছো। কথাটা শেষ করতে না দিয়ে চন্দন বলল, আপনি দেখছি নারী নক্ষত্র জানেন। জানি মানে শুনেছি, আড্ডা মারা স্বভাব, দোকানে এলে গল্পগুজব হতো, তখন শুনতাম। বিখ্যাত বিপ্লবী হেমকানুনগো একজন মাস্টার ফটোগ্রাফার ছিলেন জানো? চন্দন মাথা নাড়ল, জানে না। এটা স্টুডিওর অফিস ঘর, হাত কয়েক জায়গা, টেবিল চেয়ার, একটা পুরনো আলমারি, কাঁচের পাল্লা, ভেতরে বিক্রি বাটার জন্যে সস্তা 2-3টে বক্স ক্যামেরা, ফিল্ম রোল, বাঁধানো অ্যালবাম। ডান পাশে বোধহয় স্টুডিও ঘর, কাঠের খুপড়ি, ঘরের দরজা বন্ধ। তারাপদ হঠাৎ হেসে বলল, কিকিরা আপনি কি কোনো সময়ে ক্যামেরা কাঁধে ঘুরতেন নাকি? আমি? না তারাবাবু, নেভার। আমার দুটো জিনিস নেই, ধৈর্য আর তৃতীয় নয়ন। সে কি স্যার, আপনার তো দুটোই প্রবল। ঠাট্টা করছো? তাহলে তো তোমাদের ভজুদার বাণী শোনাতে হয়। কে ভজুদা? ফিশ ক্যাচার। ছেলেবেলার, আমার ছেলেবেলার কথা বলছি। ভজুদা আমাদের পাড়ার 1 নম্বর ওস্তাদ ছিল মাছ ধরার। 11টা নানা টাইপের ছিপ, 1 কৌটো বড়শি, 7 কিসিমের চার বানাতে পারত। ভজুদার কাছে তালিম নিতে গিয়েছিলাম, একটা পুঁটি মাছও ধরতে পারিনি। ভজুদা তখন মাথায় চাঁটি মেরে বলেছিল, তোর দ্বারা হবে না। ওরে গাধা, তোর না আছে ধৈর্য, না আছে চোখ, না ধৈর্য না দৃষ্টি। ওরে ভূত, অর্জুন কি সাধে অর্জুন, চোখের দৃষ্টি একেবারে নিবাত নিষ্কম্প। তুই গর্ধব, গো ব্যাক। ভাতের পাতে যে মাছ ভাজা পাবি তুলে নিয়ে মুখে পুরগে যা, পুকুরের মাছে তোর নো চান্স। তারাপদ হাসতে হাসতে বলল, সংস্কৃত বাণীটাও ভজুদার? ও ইয়েস, ভজুদার ইংলিশও ছিল আমার মতন, হোমমেড ইংলিশ।
ওরা সবাই হেসে উঠল। এমন সময় ফোন বাজলো দোকানের। টেবিলের ওপর ফোন। কিকিরারা ফোনটার দিকে তাকিয়ে থাকলেন। জহর ফেরেনি এখনো। তিনি ইতস্তত করে উঠে গিয়ে ফোন ধরলেন। সাড়া দিলেন না কিকিরা। সরাসরি নয়, তবে শব্দ করলেন, কাশলেন যেন। ওপাশ থেকে গম্ভীর গলা, জহর। কিকিরা টেলিফোনের মুখের কাছটায় হাত চাপা দিলেন। তারা পদদের দিকে তাকিয়ে ইশারা করলেন, চুপ করতে বললেন। উনি একটু বাইরে গেলেন, আসবেন এখনই। কিকিরা ফোনের মুখ থেকে হাত সরিয়ে সাধারণভাবে বললেন, তুমি কে? ওপার থেকে প্রশ্ন। আমি ওর চেনা কাস্টমার। আমাকে বসিয়ে একটু বাইরে গেছেন দরকারি কাজে, এসে পড়বেন। ঠিক আছে, আমি পরে ফোন করছি। কি নাম বলবো? বিনয়বাবু। ওপাশে ফোন নামিয়ে রাখলেন ভদ্রলোক। কিকিরা তারা পদদের দিকে তাকালেন। পাঁজাবাবুর ফোন। গলায় ঈষৎ উত্তেজনা। সরে এলেন টেবিলের সামনে থেকে। তারা পদ বোধ হয় আগেই আন্দাজ করেছিল। চন্দনের দিকে তাকালো। কড়া গলা নাকি স্যার? তারাপদ বলল। গম্ভীর। হিজ মাস্টার্স ভয়েস? চন্দন ঠাট্টা করে বলল। মেজাজ আছে। তা থাক, কড়া হলে অন্যরকম মনে হতো। ততক্ষণে জহর ফিরে এলো। এসেই বলল, আমার একটু দেরি হয়ে গেল কাকা। আসলে আমি বুলুবাবুর দোকানে গিয়েছিলাম। ওর বাবাকে বিকেলে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, হার্ট অ্যাটাক। খবর নিয়ে এলাম। পাশাপাশি সব দোকান একসঙ্গে আছি। তোমার বিনয়বাবু ফোন করেছিলেন। জহর যেন ঘাবড়ে গেল। কিছু বললেন? আবার ফোন করবেন। মাথা নাড়তে নাড়তে জহর টেবিলের সামনে নিজের জায়গায় গিয়ে বসল। কাল থেকে এই নিয়ে বার চারেক হয়ে গেল। একবার ফোন আসে আর আমার বুক ধড়ফড় করে। তুমি কাল পাঁজামশাইকে ফোন করে খবরটা জানিয়েছ তাহলে? জানিয়েছি, তবে একটু ঘুরিয়ে। মানে? বললাম যে লোকটিকে পাঠিয়েছিলাম আমার দোকানের পাতকিদা, সে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করেছে। তার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। কোথায় হারালো? অশ্বত্থামা হত ইতিগজ। হ্যাঁ, এইরকমই আর কি। শুনে তো উনি একেবারে আগুন। রাগে ফেটে পড়লেন। যা মুখে এলো বললেন আমাকে। আমি তখনকার মতন ওকে ঠান্ডা করার জন্য বললাম, আমি খোঁজখবর করছি ব্যাগটার। পতাকিদা বাড়িতে পড়ে আছে বিছানায়, নয়তো। ওতে কি আর ভবি ভোলে? ভুলছে না। কাল দুবার ফোন এসেছে, আজ ও বেলা একবার, আবার এখন একবার। আরও তো আসবে বলছেন। চন্দন বলল, ওর পুরনো ফটোর জন্য এমন পাগলামি? ভদ্রলোকের এত হইচই করার মানেটা কি? দোকানের ভেতর দরজাটা হালকা কাঠের ঠেলা দরজা। বাইরের দিকেও একটা দরজা আছে, সেটা কাঠের। দরজা ঠেলে যে ঢুকলো তার হাতে চায়ের কেটলি আর কাপ। জহরকে বলতে হলো না, আগেই বলে এসেছে। কিকিরাদের চা দিল লোকটি। জহরও চা নিল। লোকটি চলে যাবার পর জহর বলল, পতাকিদা আমায় ডুবিয়ে দিল। এখন আমি কি করব? বিনয়বাবুকে সামলাই কেমন করে বলুন তো? তারাপদ তামাশা করে বলল, এক কাজ করুন, বাড়ির কেউ হারিয়ে গেলে লোকে কাগজে বিজ্ঞাপন দেয়, অমুক চন্দ্র, অমুক নিরুদ্দেশ, বয়স এত, চেহারার একটা বর্ণনা। আপনি ভদ্রলোককে বলুন ফটো নিরুদ্দেশের একটা বিজ্ঞাপন দিতে কাগজে। বলে হাসল। চন্দন বলল, কেন? শুধু মানুষ কেন, দরকারি কাগজপত্র, চাবি, লাইসেন্স হারানোর বিজ্ঞাপনও তো কাগজে থাকে। জহর কোনো জবাব দেবে না ভেবেছিল। যার জ্বালা সে বোঝে, অন্যে কি বুঝবে? ওরা রসিকতা করছে, করুক। কিছু বলবে না ভেবেও জহর হঠাৎ বলল, যার ফটোর কথা হচ্ছে তিনি অবশ্য সত্যিই নিরুদ্দেশ। কিকিরা একবার তারাপদদের দেখলেন, তারপর জহরের দিকে তাকালেন। নিরুদ্দেশ মানে মিসিং? হ্যাঁ, নিখোঁজ। কবে? কই, তুমি তো আগে আমায় বলনি। আমি কেমন করে বলবো? জানতাম আগে। জানতে না? কবে জানলে? গতকাল, জহর বলল। চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর কেমন হতাশ গলায় বলল, কাল যখন উনি আবার ফোন করলেন দ্বিতীয়বার, তখন আমি কিছু না ভেবেই বলেছিলাম, আপনি রাগ করছেন কেন? একটা ফটোই তো। আপনি বলুন, যেদিন বলবেন আমি আপনার বাড়ি গিয়ে তুলে আনবো।
উনি প্রায় সঙ্গে সঙ্গে ভীষণ রেগে গিয়ে বললেন, কার ফটো তুলবে? যে মানুষ নেই তার ফটো তুলবে? ননসেন্স। কাজটা এত সহজ হলে আমি তোমায় পুরনো ফটোটা পাঠাতাম না, বলতাম না তুমি ওই পুরনো থেকে আমায় একটা এনলার্জ কপি করে দাও। নেই মানে? কিকিরা বললেন। মানে আমি জানি না, তবু বোকার মতো বলেছিলাম। সে কি, মারা গিয়েছেন? আমার কথা শুনে কি ভাবলেন কি জানি, শুধু বললেন মিসিং, খোঁজ পাওয়া যায়নি। মিসিং? তারপর? আর কিছু বলেননি। আমিও সাহস করে অন্য কিছু জিজ্ঞেস করতে পারিনি। কিকিরা বেশ অবাক, চন্দনদের দিকে তাকালেন। তারাও বোকার মতন বসে আছে, বুঝতে পারছে না ঠিক কি হয়েছে বা হতে পারে। এমন সময় ফোন বাজল। ফোন তুলল জহর। হ্যাঁ, জহর বলছি। ওপাশ থেকে বিনয়বাবুই কথা বলছেন। কি বলছেন কিকিরা তা শুনতে পাচ্ছিলেন না, শোনার কথাও নয়। জহর শুধু সাড়া দিয়ে যাচ্ছিল। সামান্য পরেই ফোন রেখে দিল জহর। পাজামশাই? হ্যাঁ। কি বললেন? বললেন কাল বিকেলে উনি নিজেই আসবেন দোকানে। অনেক খুঁজে একটা নেগেটিভ তিনি পেয়েছেন, অন্য নেগেটিভ। পড়ে থেকে থেকে ফেড হয়ে গিয়েছে, নষ্ট হয়ে যাওয়াই সম্ভব। তবুও সেটা নিয়ে তিনি আসবেন, যদি কাজে লাগে। তারাপদ হঠাৎ বলল, তা আগে এলেই তো পারতেন। জহর বলল, উনি অসুস্থ মানুষ, বয়স হয়েছে। কি করে বুঝবেন যে ফটোটা পাঠাচ্ছিলেন সেটা হারিয়ে যাবে ওভাবে? উনি অসুস্থ। কি অসুখ? কিকিরা জানতে চাইলেন। আমি তো শুনলাম সব সময় মাথা ঘুরে। বললেন ভার্টিগো। ভার্টিগো? চন্দন বলল। ভার্টিগো সাধারণত ঘোরানো সিঁড়িটিড়ি উঠতে গেলে হয়, খুব উঁচু জায়গায় গিয়ে নিচে তাকালেও হয়, আরও নানা কারণে হতে পারে। উনি কি হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশারে ভোগেন? অসহায় মুখ করে জহর বলল, তা আমি জানি না, হতে পারে। কিকিরা কি যেন ভাবছিলেন। চোখ বুজে ডান হাতটা কপালে রেখে বসে থাকলেন। খানিকটা পরে চোখ খুললেন। বললেন, শোনো, উনি কাল আসছেন, আসুন, ভালোই হলো, আমিও আসব। তবে দোকানে নয়। উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ নয়। তার বদলে একটা জিনিস আমি রেখে যাব। বলে কিকিরা হাত বাড়িয়ে টেবিলের একটা নির্দিষ্ট জায়গা দেখালেন। শোনো জহর, কাল এক সময় এই বেলার দিকে এসে আমি তোমার টেবিলেই ওই জায়গাটায় একটা ডেস্ক পেন হোল্ডার রেখে যাব, 6-7 ইঞ্চি লম্বা। হোল্ডারের মাঝখানে একটা ছোট ঘড়ি, টেবিল ঘড়ি, দেখতে কালো, ছোট, হালকা, স্মল পিস। ঘড়িটার দুপাশে দুটো খোপ আছে। একটাতে পেন হোল্ডার, মানে কলম রাখার ব্যবস্থা, অন্যটায় পেপার কাটার, ক্লিপ, এসব। আসলে টেবিল ঘড়ি হলেও এটা কিন্তু টেপ রেকর্ডার। পেন হোল্ডারের মুখটা আসলে মাইক, তলায় টেপ আর ব্যাটারি রাখার ব্যবস্থা। বাইরে থেকে কিছু বোঝা যায় না। জাপানি মাল তো, পাক্কা অ্যারেঞ্জমেন্ট। ফ্যান্সি মার্কেট থেকে কিনেছিলাম। আমার কাছে এরকম দুটো জিনিস আরও আছে, অন্য কায়দার। তবে সেগুলোই এখানে সুবিধে হবে না। ঘড়িটাই একদম মানিয়ে যাবে। তারাপদরা কিকিরার বাড়িতে হরেক রকম পুরনো নতুন নানান ধরনের জিনিসপত্র দেখেছে। এসব তার জমিয়ে রাখার শখ। ওরা অবাক হলো না। জহর বলল অবাক হয়েই, ঘড়ি নিয়ে আমি কি করব কাকা? তুমি কি করবে আর? সময় মতন চালু করে দেবে। কেমন করে দেবে আমি তা দেখিয়ে দেব, ভেরি ইজি ব্যাপার। তারপর পাজাবাবুকে যা বলার বলতে দেবে। তুমি চেষ্টা করবে তাকে দিয়ে বেশি কথা বলাবার। মানে? মানে যতটা পারো নিরুদ্দেশ সম্পর্কে জানার চেষ্টা করবে। কোথায়, কবে, কেমন করে নিরুদ্দেশ হলেন মহিলা, এতকাল পরে ফটোটা এনলার্জ করার দরকার পড়লো কেন, কি হবে এনলার্জ করিয়ে, অত রিটাচ করারই বা দরকার কেন? ফটোই হলো না তো রিটাচ, যদি ওর নেগেটিভ থেকে হয়। কিন্তু কাকা, এসব ওর ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার, বলবেন কেন? নাও বলতে পারেন, আই অ্যাডমিট। তবে জহর, আমি পাঁজামশাইকে দেখিনি, তার সম্পর্কে জানি না কিছু। তবু তোমায় বলছি, ভেতরে কোনো বড় রহস্য আছে, সাম মিস্ট্রি। নয়তো এতকাল পরে ভদ্রলোক ফটো নিয়ে এত ব্যস্ত, এত উতলা হতেন না। জহর চুপ করে থাকল। কিকিরা তারাপদদের দিকে তাকালেন। তারাপদরাও যেন গন্ধ পাচ্ছিল রহস্যের। আমরা এখন উঠি, কিকিরা বললেন জহরকে। ঘাবড়ে যেও না,
কাল আমি যথাসময়ে তোমার স্টুডিওর কাছাকাছি হাজির থাকব, দেখাও হবে, নার্ভাস হবে না একেবারে, ঠিক আছে? চলি। কিকিরা উঠে পড়লেন। হালদার স্টুডিও থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে কিকিরা দাঁড়িয়ে পড়লেন। কলকাতা শহরে কদাচিৎ বসন্তকালের মোলায়েম ফুরফুরে স্নিগ্ধ হাওয়া অনুভব করা যায়। এখন যে হাওয়া দিচ্ছিল তা মনোরম, খানিক এলোমেলো। ফুটপাথের পাশেই পুরনো এক গির্জা, সামান্য ফাঁকা মাঠ, কয়েকটা সাবু গাছ। কটা বাজলো চাঁদু? চন্দন ঘড়ি দেখল হাতের, 7:30 বেজে গিয়েছে। কিকিরা একবার আকাশের দিকে তাকালেন। পূর্ণিমার কাছাকাছি কোনো তিথি, দ্বাদশী ত্রয়োদশী হবে। ভাবছি একবার পানু মল্লিকের কাছে যাব। ক্রিমিনাল লয়ার, তারাপদ বলল। ক্রিমিনাল লয়ার আবার কি হে? ক্রিমিনাল কেসের প্র্যাকটিস করেন। ওই হলো, তা তার কাছে কেন? পানুদাকে বলেছিলাম আপনার পাড়ার কাছাকাছি পাঁজামশায় থাকেন, একটু খবরাখবর নেবেন তো। ও, কোথায় থাকেন আপনার পানু মল্লিক? কেশব সেন স্ট্রিট, বলেই হাত বাড়ালেন কিকিরা। দেখি একটা ফুঁ দাও তো। ফুঁ মানে সিগারেট। কিকিরা নিজের মনেই বললেন, পানুদার ঠিকানা কেশব সেন স্ট্রিট হলেও ওর বন্ধু বান্ধবের আড্ডা থিয়েটার ক্লাব বরাবরই বউবাজারের দিকে ছিল। সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে তারাপদ বলল, এখন যাবেন? বেটাইম হয়ে যাবে না তো? গিয়ে হয়তো দেখবেন ভদ্রলোক মক্কেল নিয়ে বসে আছেন। উকিল আর ডাক্তার সন্ধেবেলায় কামায় দেয় না শুনেছি, টাকা কামাবার টাইমই তো এটা। বলে চোখ টেরা করে চন্দনকে দেখল। চন্দন পাত্তাই দিল না তারাপদকে। কথাটা যেন তার কানেই যায়নি। আপনি একা যাবেন তো চলে যান, আমরা কেটে পড়ি। তা হয় না, তোমরাও চলো। আরে আমি বুড়ো মানুষ, অর্ধেক কথা মাথায় আসে না, যা শুনি ভুলেও যাই। চলো। আমাদেরও টেনে নিয়ে যাবেন? বা তোমরাই তো আমার কমান্ডো। তারাপদরা হেসে উঠল। কিকিরা নজর করে ফাঁকা ট্যাক্সি দেখলেন, পেয়েও গেলেন একটা। ট্যাক্সিতে বসে কিকিরা হঠাৎ বললেন, চাঁদু, তোমাদের ডাক্তারিতে কি বলে? এমন তো অনেক সময় দেখো, আপাতত গোড়ায় গোড়ায় যে রোগটাকে সিম্পল বলে ভাবছ, পরে দেখলে সেটা ভীষণ জটিল হয়ে দাঁড়াচ্ছে, ঠিক কিনা? চন্দন মাথা হেলিয়ে বলল, হয়। আমার সন্দেহ হচ্ছে পাঁজাবাবুর কেসটা জলবৎ নয়। তারাপদ বলল, স্যার, জলবৎ না জটিলবৎ সে কথা বাদ দিন। এই কেসটা তো আপনাকে কেউ নিতে বলেনি, ক্লায়েন্ট নেই, তবু নিজেই আপনি নাক গলাচ্ছেন। কিকিরা বললেন, আমার যে স্বভাবই ওই রকম, নেই কাজ তো খই ভাজ, বলে হেসে উঠলেন। পানু মল্লিক নিচেই ছিলেন, তাঁর বাড়ির চেম্বারে। এক মক্কেলকে সবেই ঘর থেকে সরিয়েছেন। কিকিরা মুখ বাড়ালেন, আরে কিঙ্কর, আসবো? ন্যাকামি করো না, এসো। আপনার আরেক মক্কেল বাইরে বসে আছে। কালী, পানু মল্লিক ডাকলেন। ঘরের এক পাশে আধবুড়ো একটি লোক টাইপ মেশিন আর কাগজপত্র নিয়ে বসেছিল, কাজ নিয়ে ব্যস্ত। পানু মল্লিক বললেন, বাইরে বলরামশীল বসে আছে, তাকে বলে দাও কাল কোর্টে গিয়ে যেন দেখা করে। জজ সাহেবকে কাল পাবো না, এ সপ্তাহে কাজের কিছুই হবে না, সবুর করতে হবে কটা দিন। কালী চলে গেল। পানু মল্লিক কিকিরাদের বসতে বললেন, ও দুটি তোমার নন্দী ভৃঙ্গি নয়? কিকিরা হাসলেন। তারাপদদের চেনেন পানু, চোখের চেনা। 2-4টে সাধারণ কথা, তারপর কিকিরা বললেন, আমার সেই পাঁজামশাই বিনয় পাঁজার খোঁজ নিয়েছেন? নিয়েছি কিছু কিছু। আরে ওই ভদ্রলোক তো এখন লাটে উঠে বসে আছেন, টোটালি ডুবে গিয়েছেন। মানে? আমি শুনলাম ভদ্রলোক দেনায় দেনায় মাথা ডুবিয়ে বসে আছেন। সবচেয়ে বড় দেনা হলো 30-35 বছর আগে 12 কাঠা জমি। ওই রকম হবে একটা লোককে মর্টগেজ দেন। জমির মালিকানা ছিল বিধবা মায়ের নামে, 70-80 হাজার টাকায় মর্টগেজ ছিল। সুদ ধরা ছিল টাকার ওপর। এখন সুদ সমেত তার পাওনা 6-7 লাখ টাকা। তারাপদ আঁতকে উঠে বলল, 6-7 লাখ? কম্পাউন্ড ইন্টারেস্ট হলে হতেই পারে। তার ওপর ওই জমিতে একটা ছোট সিনেমা হল তৈরি করেছিলেন ওই ভদ্রলোক, যিনি টাকা ধার নেন। বছর কয়েক হলো সিনেমা বন্ধ, চলছে না। কেন জানি না, ওসব থার্ড ক্লাস হল আর চলে না বলেই বোধ হয়।
এছাড়া বরানগরের দিকে একটা বাজার ছিল, লিজ নিয়েছিলেন, সেটাও হাতছাড়া হয়েছে। আর আরও ছিল, চিতপুরের দিকে একটা বাড়ি ছিল, 12 ভাড়াটের বাস। তারা ভাড়া তো দেয়ই না, বাড়ির মালিকানাও মানতে চায় না, কোর্ট দেখিয়ে দেয়। আশ্চর্য! ধুস, এতে আবার আশ্চর্য হওয়ার কি আছে? কলকাতা শহরের কত পুরনো বাড়ির এই হাল, তোমরা তার খোঁজ পাবে কেমন করে? কিকিরা চুপ করে থাকলেন কিছুক্ষণ, পরে বললেন, শুনেছি বীরভূমের দিকে পাঁজামশায়ের মাতুল বংশ, ওদিকেও ফাঁকা। সেখানে জমি জায়গা, বাগান, পুকুর। জানি না কিঙ্কর, আমার কাছে তেমন খবর নেই। বীরভূমের দিকে মায়ের বাপের বাড়ি ছিল শুনেছি, তবে জমি জমা বাগান সত্যিই কতটা ছিল, আর থাকলেও শেষ পর্যন্ত মায়ের বাপের বাড়ির সম্পত্তি ওর হাতে এসেছিল কিনা তা বলতে পারবো না। খোঁজ করার উপায় আমার নেই। বলতে বলতে পানু মল্লিক আয়াস করে বসে একটা সিগারেট ধরালেন। কালী, এদের চা কি হলো? বাড়ির মধ্যে বলেছ? কালী বলল, বলে এসেছে। কিঙ্কর, বলুন পানুদা, ব্যাপারটা কি হে? তুমি হঠাৎ পাঁজা নিয়ে পড়লে কেন? ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ পরিচয় নেই, তবে দেখেছি লোকটিকে। প্রায় বুড়ো, 60-62 তো হবেই। বনেদি চেহারা, ধুতি পাঞ্জাবি পরেন, মাথার চুল 12 আনায় সাদা। পথে ঘাটে বড় একটা চোখেই পড়ে না। শুনেছি নিজের ওই বাড়ি ছেড়ে বেরোন না একরকম। ওর আপাতত কোনো সংসারও নেই, মেয়ে জামাই বিদেশে। কিকিরা মন দিয়ে পানুবাবুর কথা শুনছিলেন। যত শুনছিলেন ততই যেন ধাঁধায় পড়ে যাচ্ছিলেন। কাঠের ট্রে করে চা নিয়ে এলো একটি ছোকরা। নাও, চা নাও, পানুবাবু বললেন। ব্যাপারটা কি, আমায় একটু বলবে? কিকিরা মাথা হেলালেন, চায়ের কাপ তুলে নিলেন টেবিল থেকে, তারপর সংক্ষেপে বললেন ঘটনাটা। পানু শুনলেন। ভালো উকিলের চোখ কান যেন অনেক বেশি সতর্ক ও তীক্ষ্ণ হয়, বিশেষ করে ক্রিমিনাল প্র্যাকটিস নিয়ে যাদের দিন কাটে মাসের পর মাস। কিকিরা চুপ করলেন। চন্দন আর তারাপদ কোনো কথাই বলেনি। তারা নেহাতি যেন সঙ্গী। মাঝে মাঝে মনে হচ্ছিল ওদের উদাসীন ভাব দেখে বিষয়টা নিয়ে কিকিরার যত উৎসাহই থাক, তাদের বিশেষ কোনো আগ্রহ নেই। পানু মল্লিক একটা অদ্ভুত শব্দ করলেন, তারপর বললেন, কিঙ্কর, যত চোর গুন্ডা বাটপাড় খুনে নিয়ে আমার দিন কাটে, এক্সপেরিয়েন্স কি কম হলো? দেখলাম অনেক, হাই লেভেল লো লেভেল, কোথায় ক্রিমিনাল নেই? এভরিওয়্যার। পেশাদারিভাবে কথার মার প্যাচে অনেককে বাঁচিয়েছি। অনেকের জন্যে সরকারি খানাদানার ব্যবস্থা করেছি 2-4 বছরের জন্যে। তা সে কথা থাক, আসল কথাটা কি জানো ভাইয়া? ক্রিমিনালরা 2 ক্লাসের হয় মেইনলি। একটার কাজকর্ম হয় অনেকটা সরল গতির, এরা মূর্খ, টেম্পারামেন্টাল, গবেট। আর এক ক্লাসের ক্রিমিনাল দেখেছি, তারা যত চতুর ততই জটিল। এদের হলো বক্রগতি, ধরাই যায় না। বেটারা সত্যি ধর্মরাজ যুধিষ্ঠির না এক একটা ভয়ঙ্কর শয়তান? আমি পাঁজামশাই সম্পর্কে আগে থেকে কোনো কমেন্ট করব না, কিন্তু তুমি যদি ওকে নজরে রাখো হয়তো সত্যি মিথ্যে অনেক কিছু জানতে পারবে। আর শোনো, আমি ভদ্রলোক সম্পর্কে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করব, জানাবো তোমাকে। কিকিরা উঠে পড়লেন। চলি পানুদা, আপনি যা বলেছেন আমি তার সঙ্গে একমত। চন্দনরাও উঠে পড়ল। রাস্তায় এসে চন্দন হঠাৎ বলল, কিকিরা, আমাদের হাসপাতালে বীরভূমের একটি ছেলে আছে, আমার কলিগ। বীরভূমের খোঁজ আমি নেব। 2 দিন কেটে গেল। কিকিরা আশা করেছিলেন জহরের টেবিলে যে যন্ত্রটি রেখে এসেছিলেন সেই গোপনে রাখা টেপ রেকর্ডার থেকে বিনয় পাঁজার মুখে তার নিজের তরফের কথা অনেকটাই জানা যেতে পারে। পাঁজামশাই কম কথার মানুষ, জহরও ততটা চতুর নয়। তার সেই বুদ্ধি আর তৎপরতাও নেই যে খুঁচিয়ে ভদ্রলোকের মুখ থেকে, বলা ভালো পেট থেকে, 10টা কাজের কথা বের করে নেবে। জহর পারেনি। ওরই মধ্যে কাজের কথা যা জানা গিয়েছে তা হলো, বিনয়বাবু তার মা আর বাড়ির কাজকর্মের 2-3 জনকে নিয়ে সে বছর হরিদ্বার ঋষিকেশ যান। ওই পথে যতটা পারেন যাওয়ার ইচ্ছে ছিল। তখনও ঠিক বর্ষা পড়েনি।
গরম শেষ হয়ে আসছে। বিনয়বাবু আগে থেকেই কোথায় কোথায় উঠবেন সে ব্যবস্থা করে রেখেছিলেন। সবই প্রায় কোনো না কোনো আশ্রম। বিনয়বাবুদের পরিবারের সঙ্গে পরিচিত দুপুরুষ তো হবেই। তীর্থযাত্রীদের জন্যে ধর্মশালা বা ওই রকম কিছু তো আছেই। তা তীর্থযাত্রার মধ্যে একদিন হঠাৎ দুর্যোগ দেখা দিল। আচমকা দুপুর থেকে বৃষ্টি, বিকেল শেষে সেই বৃষ্টি প্রবল হলো, তার সঙ্গে ঝড়। অন্ধকারে ডুবে গেল পাহাড় পর্বত গাছপালা, কিছুই আর ঠাহর করা যায় না। তখন ঘন রাতও নয়, বৃষ্টি পড়েই চলেছে। হঠাৎ সব কেমন যেন দুলে উঠল, ভয়ঙ্কর এক শব্দ। মুহূর্তের মধ্যেই রটে গেল ভূমিকম্প। তখন মাথা ঠান্ডা রাখার মতো মানুষই বা কজন? প্রাণের ভয়ে কে যে কিভাবে মাথার আশ্রয় সাধারণ ধর্মশালা ফেলে বাইরে বেরিয়ে পাগলের মতন ছুটোছুটি শুরু করলো, বোঝানো মুশকিল। পাঁজাবাবুর পরিবারের একজন সেই দুর্যোগে চিরকালের মতন হারিয়ে গেলেন। পাঁজাবাবুর বৃদ্ধা মা। বৃদ্ধা হলেও একেবারে অক্ষম বা পঙ্গু নন। কোথায় হারালেন? সম্ভবত দিক দিশা পথ ঠিক করতে না পেরে ওই বৃষ্টি আর অন্ধকারের মধ্যে পাহাড়ি সরু পথের কিনারা থেকে গড়িয়ে পড়েছিলেন নিচে, গভীর কোনো খাদে। সেখান থেকে কাউকে উদ্ধার করা অসম্ভব। ঘন গাছপালায়, পাথরে, মাটিতে অন্ধকার একেবারে। কোন অতলে নেমে গিয়েছে সেই খাদ কে জানে। তার উপর ধস নেমেছিল কোথাও কোথাও, সাথে বৃষ্টি তো ছিলই। যাই হোক, পরের দিন বিকেলে আবহাওয়া খানিকটা ভালো হলেও ওর খোঁজ নেওয়া সম্ভব হয়নি। তার পরের দিন উন্নতি হলো আবহাওয়ার। বৃদ্ধার খোঁজ করা হলো, পাওয়া যায়নি। সকলেরই ধারণা হলো উনি মারা গিয়েছেন। দেহটা কোথায় চাপা পড়ে আছে জানা সম্ভব নয়। ঘটনাটা ঠিক 5 বছর আগেকার। আশ্চর্যের ব্যাপার, এই সময়ের প্রায় বছরখানেক আগে বিনয় পাঁজা জহরকে বাড়িতে ডেকে পাঠিয়ে বৃদ্ধার ফটোটি তুলিয়েছিলেন। উনি কি করে জানবেন, জানা সম্ভব যে বছরখানেকের মধ্যে এই পরিণতি হবে মায়ের? কিকিরা যেন একটা পিতঘুটে অঙ্ক নিয়ে হিমশিম খাচ্ছেন। কোন পথে যাবেন বুঝতে পারছেন না। নিজের ওপরেই অপ্রসন্ন হয়ে উঠেছিলেন। এমন সময় ছকু এসে হাজির। গুরুজির তলব, না এসে সে থাকতে পারে? ছকু এসে যথারীতি গড় হয়ে কিকিরার পা ছুঁয়ে প্রণাম করল। তারপর হাত কয়েক তফাতে মাটিতে বসল। গুরুজির সামনে কোনোদিনও সে উঁচু জায়গায় বসে না। তোমায় আরো আগে খবর দিলে ভালো হতো, কিকিরা বললেন। মাথায় এসেছিল একবার, কিন্তু ভাবলাম আগে থেকে খবর না দিয়ে এদিকের ব্যাপারটা বুঝে নেই আগে। খবর ভেজলেই চলে আসতাম, চকু বলল। কই কাম আছে গুরুজি? আছে, আগে বলো তোমার বাড়ির সব খবর ভালো? বাল বাচ্চা ভালো, বহুকে থোড়া মেলারও ধরেছিল, এখন ঠিক হয়ে গেছে। কিকিরা হাসলেন, পরে বললেন, ছকু তুমি তো বড় ওস্তাদ ছিলে, এদিকেই আগে তোমার কারবার ছিল। এখন পাড়া পাল্টেছ, পেশাও পাল্টে ফেলেছ অনেক দিন। ছকু যেন লজ্জার মুখ করে হাসল। আচ্ছা, একটা কথা বলতে পারো, ধর্মতলার লাইনে তোমার পুরনো চেলা কে কে আছে এখনো? ছকু এক সময়ে পকেটমারদের মাস্টার ছিল, ভালো ট্রেনার, হাতে কলমে কাজ শিখিয়েছে। তখন সে মাস্টার উস্তাদ। এখন সে অন্য পাড়ায় লন্ড্রির দোকান দিয়েছে, মাঝে মাঝে অল্প স্বল্প টেলারিং। এখনও তার চেলা আছে, তারা মাস্টার বলে ডাকে ছকুকে। ছকু নিজে পকেটমারের মতো ইতর কর্ম নিজে করে না, তবে চেলাদের ছোটখাটো টিপস দিতে আপত্তি কিসের? ছকু বলল, আছে। কেন গুরুজি? আমার একটা কাজ করতে হবে। হুকুম করুন। একটা লোকের খোঁজ দিতে পারবে? ক্যায়সা লোক? কিকিরা সেদিনের ঘটনার কথা বললেন। যে লোকটা পতাকির ব্যাগ উঠিয়ে নিয়ে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল, তার একটা বর্ণনাও দিলেন যতটা পারেন। আচমকা ঘটনা, মন দিয়ে নিখুঁতভাবে সব দেখার মতন অবস্থা তখন নয়, তবু যতটা পেরেছেন দেখেছেন কিকিরা। ছোকরার গায়ে ছিল চাকার মতো গোল গোল লাল সাদা ছাপতোলা গেঞ্জি, ঘোড়ার মাঠের জকিদের মতন অনেকটা।
মাথার চুলের সামনেরটা সাপের মতন ফনা তোলা, লম্বা জুলফি। ছকু সব শুনল, ভাবল কিছুক্ষণ, পরে বলল, লাইনে নয়া নয়া ছোকরা চলে আসছে গুরুজি। আপনি যার কথা বললেন আমি ওকে চিনি না। নয়া ছোকরা হবে তো আমার পুরানো দোস্তরা আছে এখানে, পাত্তা নিয়ে দেব। কিকিরা বললেন, ছকু, আমি জানতে চাই যে লোকটা রাস্তা থেকে ব্যাগ কুড়িয়ে নিয়ে পালালো সে সত্যি ওই এলাকার পকেটমার, না অন্য মতলব ছিল তার? ছকু বুঝতে পারল আসলে লোকটা মামুলি পকেটমার, না তাকে কেউ ওই কাজের জন্য ভাড়া খাটাচ্ছিল জেনে নিতে চান গুরুজি। কাজটা সহজ, ছকু জেনে নেবে। কলকাতা শহরের প্রত্যেকটি এলাকায় সেখানকার পকেটমারদের ঘাঁটি থাকে। ঘাঁটির বাদশাও থাকে, মানে লিডার, কর্তা। তার হুকুম না মানার মতো বুকের পাটা কারও হয় না। তুমি তাড়াতাড়ি খবর নিয়ে আমায় জানাবে। ছকু মাথা নাড়ল, হয়ে যাবে কাজ। আরও খানিকটা বসে চা খেয়ে ছকু চলে গেল। বিকেলে চন্দন এলো। তারা আসেনি? এখনো আসেনি, আসবে। চন্দন রুমালে মুখ মুছতে মুছতে বলল, কি গরম পড়ে গেল স্যার। চৈত্র মাস কি শুরু হয়ে গিয়েছে? দেখতে দেখতে টেম্পারেচার। জল খাও বলেই হাঁক দিলেন কিকিরা বগলাকে। চন্দন একবার পাখাটার দিকে তাকালো, জোরেই চলছে। নিজের জায়গাটিতে বসতে বসতে চন্দন বলল, আপনাকে বলেছিলাম না হাসপাতালে আমার এক কলিগ রয়েছে, বীরভূমে বাড়ি, সহজ নাগ। নাগ? হ্যাঁ হ্যাঁ বলেছিলে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বিনয় পাঁজাকে চেনো কিনা। নাগ কি পাঁজামশায়ের দেশের লোক? বীরভূম তো একটা জেলা, পাঁজামশাইদের জমিদারির চৌহদ্দি ছিল কোন দিকটায়? দিক ঠিক জানি না স্যার, বীরভূম আমার ডিস্ট্রিক্ট নয়। চন্দন বলল, সজল বীরভূম জেলার ছেলে, নলহাটির দিকে তার বাড়ি। সে বলল পাঁজাদের সে চেনে না, তবে নাম শুনেছে। ডুমুর গ্রাম বলে একটা জায়গা আছে ওদিকে। পাঁজারা সেখানকার লোক, মানে পাঁজার মামার বাড়ি ওখানে, চৌধুরী বাড়ি। বগলা জল নিয়ে এলো। জল খেয়ে চন্দন বলল, ইনফ্যাক্ট ডুমুর গ্রাম পাঁজাবাবুর মামার বাড়ি বেশ বিখ্যাত। মামাদের একসময় জমিদারি ছিল, তবে জমিদারদের এখন আর দাপট কোথায়? ওই লুকিয়ে চুরিয়ে বেনামা করে যা রাখতে পেরেছে তাতেই পেট চলে। অবশ্য পাঁজাবাবুর মামার বাড়ির অতটা দিনদশা হয়নি। দুমহলা ভাঙা বাড়িটা আছে। দুমহলা হলেও বাড়ি বিশাল, কাছারি, দেউড়ি, ঠাকুরদালান সবই আছে। আছে মদনমোহনের মন্দির। দেবোত্তরের আয় থেকে বছরের দুর্গাপুজোটাও হয় এখনো। কে থাকে ওখানে? কেউ না, জনা দুই কর্মচারী আর এক জোড়া বাস্তুসাপ। চন্দন হাসল, বাড়োয়ারি লোকজনও ঢুকে পড়ে। কিকিরা যেন চোখ বুজে অনুমান করার চেষ্টা করলেন ডুমুর গ্রামের জমিদার বাড়িটা। চাঁদু, আমাদের বুঝতে একটু গোলমাল হচ্ছিল। একেবারে সঠিক করে বলতে গেলে বলতে হয় বিনয়বাবুর পৈতৃক বাড়ি কলকাতায়, ঠনঠনিয়ার দিকে, যেখানে এখন তিনি আছেন। এটা তাঁর নিজস্ব। আর ওই বীরভূমের বাড়ি এটা ওটা যা রয়েছে সব তার মামার বাড়ি। ভদ্রলোকের কপালে ছিল তাই মামার বাড়ির প্রপার্টি যাই হোক না কেন ইনহেরিট করেছেন, ঠিক তো? পুরোপুরি ঠিক। প্রশ্ন হচ্ছে বিনয়বাবুর মামার বংশে এমন কেউ কি ছিল না যে লোক সম্পত্তির ভাগিদার হতে পারে, অন্তত পার্টলি? কি বলে তোমার কলিগ? চন্দন বলল, স্যার আমি জিজ্ঞেস করেছিলাম কথাটা। সজল বলল আর একজন ছিল, তবে তার থাকা না থাকা সমান। কিকিরা কৌতূহল বোধ করলেন, বললেন, কে ছিল? ও বাড়ির একটি ছেলে, বিনয়বাবুর মাস্তুতো ভাই। ঘটনা হলো বিনয়বাবুর মায়েরা দু বোন, ভাই নেই। বিনয়বাবুর মা বোনদের মধ্যে বড়। ছোট বোন বয়সে খানিকটা ছোট তো বটেই, কপালটাও খারাপ। কম বয়সে বিধবা হন। মায়ের কাছে অবশ্য থাকতেন। একটি ছেলে ছিল। তা একদিন ছেলেটির দিদিমা আর মা দুই চলে গেলেন। ছেলেটা খ্যাপাটে গোছের, ঘরবাড়ির সঙ্গে আলগা সম্পর্ক। সাধু সন্ন্যাসী শ্মশান মশান করে বেড়াতো। শেষে 20-22 বছর বয়সেই বাড়ি ছেড়ে পালিয়ে গেল। পরে শোনা গেল সে কোনো তান্ত্রিকের দলে গিয়ে ভিড়েছে। অবাক হয়ে কিকিরা বললেন, সে কি?
জমিদার বাড়ির ছেলে তান্ত্রিক? চমকে যাচ্ছেন স্যার? চমকাবার কিছু নেই। সজল বলে বীরভূমের রক্তে নাকি দুটো জিনিসেরই টান আছে, একদিকে বৈষ্ণব, অন্যদিকে তন্ত্র। একদল বাজায় একতারা, তো অন্য দল শ্মশানের আশপাশে ঘুরে বেড়ায়। কিকিরার কৌতূহল ততক্ষণে তীব্র হয়েছে। বললেন, একদিকে জয়দেব, অন্যদিকে বামা খেপা। তা পাঁজাবাবুর মাতুল বংশ কি ঘোরতর বৈষ্ণব? বৈষ্ণব বংশের ছেলে হয়ে গেল তান্ত্রিক? সজল তো তাই বলে। চাঁদু, এ তো দেখছি সেই ভক্তকুলের দৈত্য। তারাপদর গলা পাওয়া গেল, বগলার সঙ্গে কথা বলছে। কিকিরা বললেন, চাঁদু, সেই তান্ত্রিকের আর খবর পাওয়া যায়নি? পরে কখনো বাড়িঘর ভিটেতে দেখা যায়নি তাকে? না, চন্দন বলল। বলে কয়েক মুহূর্ত কি যেন ভাবল। বলল, স্যার, একটা কথা মনে রাখবেন, সজল ওই পাঁজাবাবুর মামার বাড়ির গ্রামের মানুষ নয়। তাদের বাড়ি নলহাটির দিকে। সে যা শুনেছে মুখে মুখে তাই বলেছে। কোনটা কতদূর সত্যি, কোনটা লোক মুখে বানানো, তা সে জানে না। কিকিরা মাথা নাড়তে নাড়তে বললেন, চাঁদু, আমার বুদ্ধিতে বলে সামান্য ধোঁয়া দেখলেও অনুমান করতে হবে আগুন অল্প স্বল্প আছে কাছাকাছি। এখানে একটু ধোঁয়া দেখছি, কিন্তু আগুন। তারাপদ ঘরে এলো। শেষ কথাটা তার কানে গিয়েছে। বলল, কিসের ধোঁয়া স্যার? ধুনির। কিকিরা হালকা স্বরে বললেন। ধুনি? কার ধুনি? কোথায়? বলে তারাপদ চন্দনের দিকে তাকালো। তাকিয়ে নিজের মাথা দেখালো। অফিস থেকে বেরিয়ে ও পাড়ার মডার্ন হেয়ার কাটিংয়ে একটা হেয়ার কাট দিলুম, শ্যাম্পু করিয়ে নিলুম। কেমন হয়েছে রে? চন্দন গম্ভীর মুখে বলল, কুমারটুলির কার্তিক। যা। তারাপদ যেন খুশি হলো না। মুখের ভাবে হতাশ হওয়ার ভান করে বলল, তোর চোখ বলে কিছু নেই, দারুণ ছেঁটেছে। তো ছেঁটেছে, বস। বসল তারাপদ। মাথার চুলে শ্যাম্পুর গন্ধ। সাবধানে একবার মাথায় হাত বুলিয়ে গন্ধটা শুঁকল। কিসের ধুনে স্যার? কার কথা বলছিলেন? কিকিরার দিকে তাকালো তারাপদ। কিকিরা বললেন, চাঁদুকে জিজ্ঞেস করো, তুমি শোনো, আমি একটা ফোন সেরে নিচ্ছি। চন্দন ডুমুর গ্রামের বৃত্তান্ত শোনাতে লাগলো তারাপদকে। কিকিরা হালদার স্টুডিওতে ফোন করলেন। বার দুই বৃথা চেষ্টা। কথা চলছিল ওপাশে। তিনবারের বার পেলেন। জহর, রায় কাকা বলছি, পতাকি আসছে? ওপার থেকে সাড়া এলো, এসেছে, ভালোই আছে। গুড। তোমার সেই নেগেটিভের কি হলো? পাঁজামশাই পরে যেটা দিয়েছিলেন? ও কিছু হবে না, নষ্ট হয়ে গিয়েছে। চেষ্টা করেছিলে? চেষ্টা করেও হলো না। একটা কালচে দাগ, আর বাদ বাকি একেবারে ধোঁয়া। দেখলে মনে হবে ভুতুড়ে। ও, বিনয়বাবুকে জানিয়েছ? হ্যাঁ। কি বললেন? কি আর বলবেন, বললেন জানতাম। অল্পক্ষণ চুপচাপ। তারপর কিকিরা বললেন, কাল তোমার সঙ্গে দেখা হবে, আমি যাব। ফোন রেখে দিয়ে কিকিরা তারাপদদের দিকে তাকালেন। চন্দন আর তারাপদদের মধ্যে কথাবার্তা হচ্ছিল না আর। যা বলার বলা হয়ে গিয়েছে চন্দনের। বগলা এসে চা দিয়ে গেল। কিকিরা নিয়ম করেছেন, এখন থেকে যেহেতু গরম পড়ে যাচ্ছে, গরমের বদলে ঠান্ডা চা খাওয়া হবে। মানে হালকা চা, দুধ থাকবে না, সামান্য চিনি, আর চায়ের মধ্যে এক টুকরো বরফ। অবশ্য বাজারের বরফ নয়, ফ্রিজের বরফ। চা খেতে খেতে কিকিরা বললেন, জহর বলল কাজ হয়নি, বলে না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন। তারাপদ বলল, আপনি ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন। মানে? পরের চরকায় তেল দিচ্ছেন। পাঁজামশায়ের ঠিকুজি কোষ্ঠী জানতে আপনাকে কেউ লাগায়নি, জহরও বলেনি। আপনি নিজে উঠে পড়ে লেগে গিয়েছেন। তাও যদি 2 পয়সা আসতো, কি লাভ স্যার? কিকিরা বিরক্ত হলেন বোধ হয়। রাগ না করেই বললেন, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আসলে কি জানো, এ হলো অভ্যেস, একরকম খেলাও বলতে পারো। চুপচাপ বসে থাকতে পারি না। তা সে যাই হোক, ওই পতাকিকে আমি অনেক দিন থেকে চিনি। বেচারি মানুষ, ভালো মানুষ। নিজের চোখে আমি দেখলাম লোকটা ট্রাম লাইনে কাটা পড়তে পড়তে বেঁচে গেল। পরে শুনলাম ওটা নিছক অ্যাক্সিডেন্ট নয়। তাই একটু খোঁজখবর করে দেখছি। টাকা কামানো আমার উদ্দেশ্য নয়।